Now we will discuss about the process of urine formation. Urine formation actually consists of three steps. First of all is the glomerular filtration, then the tubular absorption, and last of all is tubular secretion. ঠিক আছে, তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার অ্যাবজর্পশন আর টিউবুলার সিক্রেশন, এই যে তিনটে ব্যাপার বললাম, প্রথমে তাহলে আমরা আসছি গ্লোমেরুলার ফিল্ট্রেশনে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে ব্যাপারটা কিছুই না, দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলাস আছে অ্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই দ্য বাউম্যান্স ক্যাপসুল, এই যে ভেতরে যে রক্তজলকটা সেটা হচ্ছে গ্লোমেরুলাস। উই হ্যাভ অলরেডি স্টাডিড ইন দ্য নেফ্রন স্ট্রাকচার, তো এটা নতুন করে বলার কিছু নেই। তো এই যে গ্লোমেরুলাস ক্যাপিলারি যে রয়েছে, গ্লোমেরুলার ক্যাপিলারি, সেই গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে দিয়ে কী হচ্ছে আমরা জানি যে অ্যাফারেন্ট যে আর্টারিয়াল তার একটা ব্রাঞ্চ ওখানে ইন করে এবং সেখানে গিয়ে ওটা ক্যাপিলারি ফর্মেশন করে, দিয়ে ইফারেন্ট আর্টারিয়ালের একটা ব্রাঞ্চ হয়ে ইজেক্ট আউট হয়। এবং গ্লোমেরুলাসকে যে সারাউন্ড করে থাকে যে বাউম্যান্স ক্যাপসুলটা, ওটা হচ্ছে একটা বাইলেয়ার্ড মেমব্রেন, তাই তো ওটা হচ্ছে কি একটা বাইলেয়ার্ড একটা মেমব্রেন, এবং সেই বাইলেয়ার্ড মেমব্রেনের মধ্য দিয়ে কিন্তু তোমার হচ্ছে স্ট্রেনিংটা মানে অ্যাকচুয়ালি ব্লাডটাকে যে ছাঁকা হচ্ছে, ব্লাডের মধ্যে যে নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়ালগুলো থাকছে সেগুলোকে যে ছাঁকা হচ্ছে ওই বাইলেয়ার বাউম্যান্স ক্যাপসুলের মেমব্রেনের মধ্যে দিয়ে কিন্তু ছাঁকাটা হচ্ছে, দিয়ে কোথায় চলে আসছে, দিয়ে রেনাল টিউবুলের মধ্যে চলে আসছে জিনিসটা। এই তো ব্যাপার। তো এইটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এই যে ইভেন্টটা, যে ইভেন্টের মাধ্যমে কী হচ্ছে, দ্য ব্লাড ইজ ফিল্ট্রেটেড থ্রু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলারে যে ক্যাপিলারিগুলো থাকে, এই ক্যাপিলারিগুলো কি হয়, যেটা মানে অ্যাফারেন্ট আর্টারিয়াল যেখানটা দিয়ে ইন করে সেটা হচ্ছে একটু থিকার হয় দ্যান দ্য ইফারেন্ট। ঢোকার জায়গাটা বড় করে দেওয়া হলো, বেরোনোর জায়গাটাকে ছোট করে দেওয়া হলো, তার মানে কি ভেতরে প্রেশার তৈরি হয়ে গেল না। সেই যে প্রেশারটা তৈরি হলো, সেই প্রেশারে গ্লোমেরুলার যে ক্যাপিলারিগুলো থাকে সেই ক্যাপিলারির মধ্যে কি হয়, একটা মানে ক্যাপিলারি থেকে ওই যে ব্লাড থেকে তোমার ওই নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল উইথ ওয়াটার ওগুলো হচ্ছে তোমার ছেঁকে চলে আসছে কোথায়, বাউম্যান্স ক্যাপসুলের চেম্বারটার মধ্যে। এবার সেই বাউম্যান্স ক্যাপসুল থেকে নেক্সট স্টেপসগুলোতে যাচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন কতটা হয়, কোন রেটে হয়, আমরা বলতে পারি যে একজন অ্যাডাল্ট যদি মেল পার্সন হয়, অ্যাডাল্ট মেল পার্সনের ক্ষেত্রে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন পার ডে মানে 24 আওয়ার্সে হতে পারে 180 লিটার। 180 লিটার মানে ক্যান ইউ ইমাজিন 180 লিটার হিউজ অ্যামাউন্ট অফ হচ্ছে ফিল্ট্রেট। যদি এই 180 লিটার, তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে 180 লিটার হচ্ছে এখানে আমার 24 ঘন্টা যদি এতটা পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট যদি তৈরি হয়, তাহলে পুরোটাই তো প্রসিড করে যাবে, তাহলে 180 লিটার মূত্র কি আমরা সারাদিনে ত্যাগ করি? ইট ইজ কোয়াইট ইম্পসিবল ব্যাপার, তাই না? তাহলে 180 লিটার মূত্রটা মানে এতটা ফিল্ট্রেট পাচ্ছি, তারপর ফিল্ট্রেট থেকে যে মূত্রটা মানে আমরা পার ডে রিলিজ করছি সেটা মেবি 1 to 1.5 লিটার। তাহলে এই 180 লিটার থেকে আমি 1 to 1.5 লিটার মূত্রটাকে কী করে তৈরি করছি, মানে এতটা আমি রিডিউস করছি কী করে, হাউ ইট ইজ পসিবল, এই ব্যাপারটাই আমরা পড়বো, সেটা হচ্ছে ইউরিন ফর্মেশনের ক্ষেত্রে, তাই তো। তাহলে পার ডে একজন অ্যাডাল্ট ম্যান 180 লিটার মতো ফিল্ট্রেট তৈরি করছে, অনলি ফিল্ট্রেট, এটা নট ইউরিন, অনলি গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করছে। তাহলে এই মানে 180 লিটার যে গ্লোমেরুলার ফিল্ট্রেট তার 99%ই কিন্তু এই যে এতখানি রাস্তা অতিক্রম করছে তার মধ্যে দিয়ে রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সেই জন্য দ্য নেক্সট পার্ট ইজ দ্য টিউবুলার রিঅ্যাবজর্পশন। ওকে, এতখানি পার্টের মধ্যে রিঅ্যাবজর্ব হতে যাচ্ছে, হতে 180 লিটারে প্রায় 99%ই রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। লাস্টলি পড়ে থাকছে কত, 1 to 1.5 লিটার, মানে 1 থেকে 1.5 লিটার, এবং সেটাই আলটিমেটলি আমাদের বডি থেকে ইউরিন ফর্মে ডিসচার্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ইভেন্ট। তাহলে এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাকে আমরা যদি 24 আওয়ার্সে 180 লিটার ধরি, তাহলে আমি বলতে পারি কত, 1 মিনিটে কত হতে পারে, এটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে 125 ml। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হবে 125 ml পার মিনিট অর 180 লিটার পার আওয়ার, 24 আওয়ার্স, সরি 24 আওয়ার, ঠিক আছে। আর যদি আওয়ারে করি, আওয়ারে করলেও করা যাবে, এটাকে আওয়ারে করলে হবে 7.5 লিটার পার আওয়ার। তাহলে ক্লিয়ার, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কত, 125 ml পার মিনিট, 7.5 লিটার পার আওয়ার অ্যান্ড 180 লিটার পার 24 আওয়ার্স অর 1 ডে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা যে হচ্ছে, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে কতগুলো জিনিস কন্ট্রোল করতে পারে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতগুলো জিনিসের দ্বারা কন্ট্রোলড হয়, এই জিনিসটা আমরা জানবো। এটা এখানটা একটু ফলো করো। দেখো এখানে আমি কী লেখা আছে, এটা arteriolar vasoconstriction decrease the GFR.
আর এখানে অ্যাটেরিওলার ভ্যাসোডাইলেশন ইনক্রিজ দ্য জিএফআর। এখানে ব্যাপারটা কী হচ্ছে দেখো, এটা হচ্ছে অ্যাফারেন্ট, আমি আগেও বলেছি অ্যাফারেন্ট, আর এটা হচ্ছে ইফারেন্ট। মানে এটা হচ্ছে গ্লোমেরুলারসে ঢোকার সময় যে ক্যাপিলারিটা অ্যাফারেন্ট আর্টারিওল, ক্যাপিলারি ফর্মেশনের আগে সে, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এখানটা গ্লোমেরুলাস তৈরি করেছে। তাহলে আমি বলছি এটা হচ্ছে আর্টারিওলার ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন মানে কি, জিনিসটা সংকুচিত হয়ে গেছে এই জায়গাতে। যদি এই জায়গাটাকে মানে অ্যাফারেন্ট আর্টারিওলের যদি আমি কী বলবো, ব্রেথটাকে যদি কমিয়ে দিই, ভ্যাসো কনস্ট্রিকশন করি, সংকোচন করি, তাহলে কী হবে, কম পরিমাণ ব্লাড ভেতরে ঢুকবে না। আমি যদি কোনো একটা পাইপটাকে সরু করে দিই, তাহলে সেখান দিয়ে কম পরিমাণ ব্লাড ভেতরে ঢুকবে, এখান দিয়ে কম পরিমাণ ব্লাড ভেতরে ঢুকছে। দেখো লেখা আছে ডিক্রিজ দ্য ব্লাড ফ্লো ইন্টু দ্য গ্লোমেরুলাস, ডিক্রিজ করেছে, কম। তাহলে কম যদি ভেতরে ঢোকে, তাহলে এখানে কী হচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার কমে যাচ্ছে, নেট ফিল্ট্রেশন প্রেশারও কিন্তু কম হচ্ছে, কম ভেতরে ঢুকছে। আমি কি করলাম, আমি ধরো একটা রুম রয়েছে, রুমের দুটো ডোর রয়েছে, একটা ইন একটা আউট, ঠিক আছে। ইন যে ডোরটা সেটাকে আমি ছোটো করে দিলাম, তাহলে কম সংখ্যক মানুষ সেখানে ঢুকতে পারবে। তার ফলে কী হচ্ছে, ভেতরে মানে রুমটার মধ্যে কিন্তু মানুষের প্রেশারটা কম হবে। কিন্তু আমি যদি ঢোকার ইনের ডোরটাকে যদি বড় করে দিই, সেখানে তো হুড় করে অনেক লোক ঢুকে যাবে, সেখানে অবভিয়াসলি সেই রুমের কিন্তু মানে হিউম্যান প্রেশারটা সেখানে কিন্তু বেড়ে যাবে। এখানে তুমি চিন্তা করো, এখানে আমি এখানে ভ্যাসোকনস্ট্রিকশন করলাম, সরু করে দিলাম আর্টেরিয়লের এটাকে। এবার কি হচ্ছে, সেখানে কম পরিমাণ ব্লাড ঢুকছে, তার ফলে উইদিন গ্লোমেরুলার ক্যাপিলারি দ্য প্রেশার বিকাম ডিক্রিজড। ভিতরে তো অল্প ব্লাড, তাহলে চাপটাও কম পড়ে গেল না, এখানে ব্লাডটা কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। এরপর ইফারেন্ট আর্টারিওল দিয়ে কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি ব্লাড প্রেশারটা ডিক্রিজ হয়, দেন জিএফআরটাও ডিক্রিজ হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও, মানে বেশি প্রেশারে বেশি ফিল্ট্রেশন হবে, কিন্তু কম প্রেশারে তুমি একটা ছাঁকনির উপরে একটা কোনো কিছু ছাঁকছো, চা বা কোনো কিছু ঢেলে দিলে বেশি করে দিয়ে তার উপর যদি প্রেশার প্রয়োগ করো, তাহলে অবভিয়াসলি সেটা বেশি তাড়াতাড়ি ছাঁকা হবে। তাহলে এখানে আমি কম দিয়েছি, তাহলে এখানে জিএফআরটাও কিন্তু ডিক্রিজ করছে। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে তুমি ভাবো এখানটা ভ্যাসো ডাইলেশন হয়েছে, অ্যাফারেন্ট আর্টারিওলটাকে আমি ফুলিয়ে দিয়েছি জিনিসটাকে, হ্যাঁ, ভ্যাসো ডাইলেশন হচ্ছে, তাহলে বেশি পরিমাণে ব্লাড ওখানে হু করে ঢুকবে। তার ফলে কী হবে, আলটিমেটলি গ্লোমেরুলার ভেতরে ব্লাড প্রেশারটা দেখো ইনক্রিজ, এই যে ওপর দিকে অ্যারো দেওয়া আছে, দ্যাট ইজ দ্য ইনক্রিজ। অ্যাজ এ রেজাল্ট নেট ফিল্ট্রেশন রেস ইজ অলসো ইনক্রিজ অ্যান্ড জিএফআর ইজ অলসো ইনক্রিজ। বেশি পরিমাণে একটা রুমের দরজা, ইনের দরজাটাকে আমি বেশি বড় করে দিলাম, প্রচুর হিউম্যান প্রেশার বাড়বে, ভেতরে গিয়ে গাদাগাদি করবে। তো আলটিমেটলি এখানে এই ব্লাডের সঙ্গে যদি ইকুইভ্যালেন্টলি তুমি চিন্তা করো, তাহলে এখানে আলটিমেটলি জিএফআরটা তখন ইনক্রিজ করে যাচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইজ কন্ট্রোল বাই the thickening and the thinning of the afferent arteriolar breath, ঠিক আছে। arterial vasoconstriction and vasodilation is the control mechanism of the glomerular filtration rate। আচ্ছা, এরপরে কিছু হরমোনাল এফেক্ট থাকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের উপর, কিছু হরমোনাল এফেক্ট থাকে। হরমোনাল বলতে গেলে যেমন নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এই যে হরমোনগুলো রয়েছে, যেগুলো আমরা জানি অ্যাড্রেনাল মেডালা থেকে সিক্রেটেড হয়, তাই তো। ইউ হ্যাভ অলরেডি স্টাডিড ইন দ্য এন্ডোক্রিনোলজি পার্ট। অ্যাড্রেনাল মেডালা থেকে কী সিক্রেট হয়, এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন, বা যেটাকে আমরা অন্য নামে বলতে পারি অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন, এই যে ব্যাপারটা, তারা ওখান থেকে সিক্রেট করে এসে ওরা কী করে, কনস্ট্রিক্ট দ্য অ্যাফারেন্ট অ্যান্ড ইনফারেন্ট আর্টারিওল অ্যান্ড কজিং দ্য রিডাকশন অফ দ্য জিএফআর। ওরা এই ভ্যাসো কনস্ট্রিকশনে সাহায্য করে, ভ্যাসো কনস্ট্রিকশন ইভেনকে ইন্ডিউস করবে এপিনেফ্রিন অ্যান্ড নর এপিনেফ্রিন, সো জিএফআরকে কমিয়ে দেবে, তাই তো। তো এইটা হচ্ছে একটা ভ্যাসো কনস্ট্রিক্টারের কাজ করবে, কিন্তু এইভাবে একটা ভ্যাসো কনস্ট্রিকশানের কাজ, মানে জিএফআরের মানে কন্ট্রোলিং বা ভ্যাসো কনস্ট্রিকশান ইন্ডিউসিং যে ফ্যাক্টর, মানে জিএফআর কন্ট্রোলার, এটাকেও বলতে পারি আমরা। তো এই হয়ে গেল। এরপর নেক্সট পার্ট আমরা যেটা চলে আসছি, সেটা হচ্ছে কি না, টিউবুলার রিঅ্যাবজর্পশন। আমি প্রথমেই বললাম 180 লিটার আমাদের তৈরি হচ্ছে, কিন্তু আমরা রিলিজ করছি 1 থেকে মানে 1.5 লিটার। সো হিউজ অ্যামাউন্ট, দ্যাট ইজ 99% অফ দ্য টোটাল গ্লোমেরুলার ফিল্ট্রেট বিকাম রিঅ্যাবজর্বড ইন দ্য টোটাল রেনাল টিউবুলের মধ্যে এতটা পোর্শন রিঅ্যাবজর্বড হচ্ছে। হাউ ইট ইজ পসিবল, কী করে মানে এই রিঅ্যাবজর্পশনটা হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো এই যে রিঅ্যাবজর্পশনটা হয়, এটা অ্যাকচুয়ালি এই প্রসেসটাকে বলবো প্যারাসেলুলার অ্যান্ড দ্য ট্রান্সসেলুলার প্রসেস। প্যারাসেলুলার অ্যান্ড ট্রান্সসেলুলার মানে কি, এখানে এই যে মানে এই যে এটা আর কি টিউবিউল গেছে, এর গায়ে টিউবিউলের মধ্যে কি অনেক সেল সারিবদ্ধভাবে অবস্থান করে রয়েছে না, এর গায়ে প্রচুর সেল সারিবদ্ধভাবে অবস্থান করে রয়েছে। তাহলে এই যে সেলসগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে রয়েছে, প্রত্যেকটা সেল অ্যাবজর্ব করছে প্রোডাক্টগুলোকে, তাই তো। মানে এইগুলো হচ্ছে একটা তো
টিবিউল, টিবিউলের গায়ে সারিবদ্ধ এপিথেলিয়াল সেলস রয়েছে এবং তার ভেতরে একটা লুমেন রয়েছে, কারণ লুমেন না থাকলে তো পাইপের ভেতর তো ফাঁকা থাকতে হবে। পাইপ কী হয়, পাইপের একটা ওয়াল থাকে, পাইপের ওয়ালটাকে তোমাকে চিন্তা করতে হবে ওটা হচ্ছে এপিথেলিয়াল সেল লেয়ার, আর পাইপের ভেতরে ফাঁকা জায়গাটাকে চিন্তা করতে হবে লুমেন। তাহলে লুমেনের মধ্যে দিয়ে জিনিসটা যখন পাস করবে তখন ওয়ালের মধ্যে অ্যাবজর্ব হবে। তাহলে এখানে দিয়ে যখন পাস করছে তাহলে এর ওয়ালে এপিথেলিয়াল সেলগুলো রয়েছে, এপিথেলিয়াল সেলগুলো সারিবদ্ধভাবে লোকেট করে আছে, তাহলে সেলগুলো ডাইরেক্টলি ওই জিনিসটাকে শোষণ করছে, রিঅ্যাবজর্ব করছে, সেটাকে বলবো ট্রান্স সেলুলার রিঅ্যাবজর্পশন। আর একটা জায়গায় হয় সেটা হচ্ছে প্যারাসেলুলার। প্যারাসেলুলার মানে কি, পাশাপাশি দুটো সেল রয়েছে, দুটো সেলের জাংশন দিয়েও কিন্তু কিছুটা রিঅ্যাবজর্পশন হয়, দ্যাট ইজ কল্ড দ্য প্যারাসেলুলার রিঅ্যাবজর্পশন। Okay, so the paracellular reabsorption and the transcellular reabsorption, in these two methods the tubular reabsorption occur. তো টিউবুলার রিঅ্যাবজর্পশন যে মানে ঘটে, সেই টিউবুলার রিঅ্যাবজর্পশন অনেকগুলো পার্টে ঘটে। এই মানে পার্টগুলোকে তোমাকে মনে রাখতে হবে কোথায় কোথায় কী কী রিঅ্যাবজর্পশন হয়, এটাই কিন্তু মনে রাখার বিষয়। এখানে দেখো এই যে রেড কালার ইন্ডিকেট দ্য রিঅ্যাবজর্পশন প্রসিডিওর। এই যে মানে এরকম মানে ভেতর দিকে ঢোকাচ্ছে, মানে এগুলো রেড কালারগুলো রিঅ্যাবজর্পশন হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের মধ্যে প্রায় 65% অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ক্যান বি রিঅ্যাবজর্বড। এই পার্টটাতেই শুধুমাত্র 65% রিঅ্যাবজর্বড হয়। কী কী রিঅ্যাবজর্বড হয় দেখো, NaCl, পটাশিয়াম, ওয়াটার, সোডিয়াম বাইকার্বনেট, গ্লুকোজ, এক্সেট্রা এক্সেট্রা, তাই তো এগুলো এখানে রিঅ্যাবজর্বড হয়ে যাচ্ছে। নেক্সট পোর্শন হচ্ছে লুপ অফ হেনলে। তারপরে কোথায় চলে আসছে, এই যে ইউ শেপের যে লুপ অফ হেনলে, এখানে রিঅ্যাবজর্পশন হয় অ্যাবাউট 20% অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ক্যান বি রিঅ্যাবজর্বড অ্যাট দ্য রিজিয়ন অফ লুপ অফ হেনলে। এবং রিঅ্যাবজর্বিং এখানে মেটেরিয়ালটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই জিনিসগুলো। ওয়াটার তো অবভিয়াসলি ওয়াটার সব জায়গাতেই রিঅ্যাবজর্ব হবে, এইটা হলো। এবার আমরা জানি এই যে লুপ অফ হেনলে বলি, এই লুপ অফ হেনলের আবার অনেকগুলো পার্ট থাকে, তাই তো। একটা আমরা বলি এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, যেটা নামে, আর যেটা ওঠে সেটাকে বলি অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্বে কী কী হয়, অ্যাসেন্ডিং লিম্বে কী কী হয় সেটা সেপারেটলি কিন্তু বলতে হবে, ঠিক আছে। অ্যাসেন্ডিং লিম্বে কী কী হয়, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে। আর ডিসেন্ডিং লিম্বে কী কী হয়, এখানে ক্যালসিয়াম, পটাশিয়াম, এইগুলো। ওয়াটার তো সব জায়গাতেই আছে। আচ্ছা, এবার নেক্সট পার্ট চলে যাচ্ছে আমরা ডিস্টাল কনভলিউটেড টিবিউল আর কালেক্টিং ডাক্টে। ডিস্টাল কনভলিউটেড টিবিউল আর কালেক্টিং ডাক্টের মধ্যেও কিন্তু হিউজ অ্যামাউন্ট রিঅ্যাবজর্পশন ঘটে, এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউল আর কালেক্টিং ডাক্টের যে সমস্ত মানে জিনিসগুলো মেনলি মানে রিঅ্যাবজর্পশন যেগুলো হয় সেগুলোর মধ্যে আমরা বলতে পারি সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো। সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওয়াটার অবভিয়াসলি সব জায়গাতেই থাকবে এরকম। আর অবশেষে একদম এখানে গিয়ে যে কালেক্টিং ডাক্টে কী কী হয়, ইউরিয়া, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, ইউরিয়া, সোডিয়াম। ওকে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পার্টে কিন্তু রিঅ্যাবজর্পশনটা বলতে বলতে যেতে হবে। ফার্স্ট অফ অল প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, দেন হেনলি লুপ, তার মধ্যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং লিম্ব আলাদা আলাদা করে বলতে হবে, দেন বলবো ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর দেন বলবো কালেক্টিং ডাক্ট। তাহলে এগুলো এখানে আমাদের কত পার্সেন্ট দেখো, মানে আমাদের প্রথমটাতেই প্রায় 65% হয়ে গেছে, তারপরেরটাতেই 20% হয়ে গেছে, মানে ওখানেই 85% হয়ে গেছে। 85%ই এই লুপ অফ হেনলের মধ্যে হয়ে গেছে। বাকি আবার এতটা রাস্তা গিয়ে মানে এতটা পর্যন্ত প্রায় 99% অ্যাবজর্পশন হয়ে যাবে, রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। কেন এটাকে অ্যাবজর্পশন না বলে রিঅ্যাবজর্পশন বলছে, কারণ এটা হচ্ছে এখানে অলরেডি একটা মানে স্ট্রেনিং হয়ে ছেঁকে জিনিসটা চলে এসছে, মানে ব্লাড থেকে ওই জিনিসটা ওখানে বেরিয়ে চলে এসেছে, মানে আমাদের এক্সক্রিটরি সিস্টেমে ঢুকেও কাজ করে গেছে, তারপরও এখানে পুনরায় শোষণ হচ্ছে। এই দেন হেন্স ইট ইজ কল্ড রিঅ্যাবজর্পশন, নট অ্যাবজর্পশন। ক্লিয়ার। থার্ড পার্ট অফ দ্য ইউরিন প্রোডাকশন মেকানিজম ইজ দ্য টিবিউলার সিক্রেশন। তাহলে শুধুই কি রিঅ্যাবজর্পশন হতে 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 যায় না, কিছু জিনিস আবার ওই সমস্ত টিবিউল থেকে ওর সাথে মেশে, সেগুলোকে বলবো টিবিউলার সিক্রেশন। থার্ড পার্ট, সিক্রেশন ইজ ইন্ডিকেটেড বাই দ্য গ্রিন কালার্ড অ্যারো। দেখো এখানে কিছু জিনিস নতুন করে সাথে মেশে, কোথা থেকে মেশে তাহলে এটা মনে রাখতে হবে, কারণ আমাদের দেখতে পাচ্ছি টিবিউলের গায়ে যে সেলসগুলো রয়েছে সেই সেলস থেকে আবার নতুন নতুন করে কিছু জিনিস এখানে মেশে। যেমন এখানে কী কী মিশছে, ক্রিয়েটিনিন, অ্যান্টিবায়োটিক্স, ডাইউরেটিক্স, ইউরিক অ্যাসিড, দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু টক্সিক মেটেরিয়াল, অলরেডি সেলের মধ্যে রয়েছে, সেগুলো আবার ওই যে টিবিউলার সেলস, এইখানে যে সেলসগুলো সেগুলো থেকে আবার ওগুলো সে মিশছে, তাহলে ওগুলো খারাপ জিনিস মানে আলটিমেটলি আমি বার করে দেবো।
দেখবে আমরা ধরো আমাদের বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করছি, গোটা বাড়ি ধরো পরিষ্কার করছি, আমরা ঝাঁট দিয়ে 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 একবার এসে বাড়ির মানে সামনে জড়ো করেছি, কিন্তু সেখান থেকেও লাস্টলি আমরা দেখবে কোনো যদি জিনিস একটা ধরো ছোটো একটা ধরো একটা পেন পড়ে আছে, ওই গার্বেজের মধ্যে একটা পেন ছিল, একটা ধরো দুটো গার্ডার পড়ে আছে সেটাকে আমি তুলে রাখতে পারি, দুটো আলপিন পড়ে রয়েছে, দুটো জেমস ক্লিপ পড়ে রয়েছে, হ্যাঁ একটা তো রিফিল পড়ে রয়েছে, একটা হয়তো ছোটো পেপার ওয়েট ওখানে পড়ে রয়েছে, তাহলে আমি কী করবো সেই গার্বেজ থেকে ভালো জিনিসগুলো এগেন আমি ওগুলো তুলে ধুয়ে মুছে আবার আমি আমার জায়গায় নিয়ে যাবো। তাহলে এটা হলো রিঅ্যাবজর্পশন। এবং পরিষ্কারের সময় সময় আবার দেবে কোনো একটা জায়গাতে আমার চোখেই পড়েনি, পুরো ঝাঁট দিয়ে চলে গেছি কোনো একটা জায়গাতে একদম বেরোনার মুখে, তখন আবার কিছু কিছু জিনিস পাশে হয়তো কোনো একটা সেলফ ছিল, সেই সেলফের মধ্যে কিছু ওয়েস্টেজ রয়েছে, সেগুলোকে আবার আমি টেনে নেব। আবার দেখবো কোনো একটা জানলার উপর একটু ধুলো রয়েছে, সেটাকে আবার টেনে নেবো। এইটা হচ্ছে কি টিউবুলার সিক্রেশন। মানে আমি যত ঝাঁট দিয়ে দিয়ে যাচ্ছি, মানে এই যে প্রসেস এই যে যাচ্ছে এগুলো, তার মধ্যে কিছু ভালো জিনিসগুলোকে আমি তুলে নিচ্ছি, খারাপ জিনিসগুলোকে আবার নতুন নতুন করে অ্যাড করাচ্ছি। দিস ইভেন্ট আর কল্ড রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন রেসপেক্টিভলি। ঠিক আছে, তো এইভাবে হতে হতে যখন যাচ্ছে গিয়ে আলটিমেটলি তাহলে এবার আমাকে সিক্রেশন মেনলি কোন কোন পার্টে হয়? সিক্রেশন প্রক্সিমাল টিবিউলে হয় বললাম। আর একটা কোথায় হয় সিক্রেশন হয় এই যে এর যে থিক মানে হেনলি লুপের যে থিক অ্যাসেন্ডিং লুপ, যেটা থিক অ্যাসেন্ডিং মানে এই জায়গাটাতে, ছবিটাতে যদিও প্রপারলি দেয়নি, ওখানে কিন্তু হাইড্রোজেন আয়নের সাথে মেশে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এই পার্টটাতে। আর কোথায় হয়? আর হয় তোমার সিক্রেশন হয় কালেক্টিং ডাক্ট, ওই জায়গাতে পটাশিয়াম হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। আর ডিজিটাল কনভলিউটেড টিউবুল ওই জায়গাতে অবশ্যই হয়। আর একটা হচ্ছে এখানে মেলিলারি যে কালেক্টিং ডাক্ট রয়েছে, এখান থেকে হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন এইগুলোই মেনলি সিক্রেশন হয়ে এর সাথে মেশে। এই যে দেখো এখানে পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, ইউরিয়া এখান থেকে মিশেছে, এটা হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবুল। আর কালেক্টিং ডাক্টেও কিছু মানে সিক্রেশন হয়। এইভাবে আলটিমেটলি একদম শেষে যেটা চলে আসে, এখানে একটা এডিএইচ বলে হরমোন রয়েছে, দেখতে পাচ্ছ এডিএইচ হরমোন, আর এখানে একটা হরমোন পেয়েছি অ্যালডোস্টেরন হরমোন। ঠিক আছে, এই যে হরমোনসগুলো আমরা পাচ্ছি এগুলো হচ্ছে হরমোনাল কন্ট্রোল। ঠিক আছে, এডিএইচ অ্যালডোস্টেরন এই হরমোনগুলো কী করে? এরা হচ্ছে রিঅ্যাবজর্পশনে সাহায্য করে। মানে এই যে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন, আমরা বলি না অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অভাব হলে আমাদের বহুমূত্র রোগ হয়। বহুমূত্র রোগ মানে কি? হাই অ্যামাউন্ট অফ ইউরিনেশন, পার ডে প্রায় 5 লিটার 6 লিটার করে ইউরিনেশন হয়। তার মানে কি, যে শোষণ করছে রিঅ্যাবজর্পশন যে করছে সেই হরমোনটা অকেজো এখানে। বাকি প্রসিডিওর যেমন চলছে, কিন্তু এডিএইচ হচ্ছে একটা প্রিন্সিপাল হরমোন ফর রিঅ্যাবজর্পশন। তাহলে এডিএইচ যখন নট ফাংশনিং তখন কী হবে? রিঅ্যাবজর্পশন ভালো মাত্রায় হবে না। রিঅ্যাবজর্পশন ভালো মাত্রায় না হলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের অনেক জিনিসই কিন্তু মানে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু অনেকটা পোর্শন কিন্তু বেরিয়ে চলে যাবে, এবং তার সাথে অনেক আমাদের বেনিফিশিয়াল প্রোডাক্ট ওর মধ্যে থাকা সেগুলো কিন্তু রিঅ্যাবজর্পশনের পরিবর্তে বেরিয়ে চলে যাবে। এটা তো একটা ডিজিজ কন্ডিশন, বহুমূত্র মানে ডায়াবেটিস ইনসিপিডাস যেটাকে বলা হচ্ছে। তো এটা হলো এডিএইচ হরমোন। আর অ্যালডোস্টেরনও কিন্তু রিঅ্যাবজর্পশনে সাহায্য করে ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। অ্যালডোস্টেরন ইজ অলসো হেল্পফুল। তো অ্যালডোস্টেরন যে হরমোনটা, সেই অ্যালডোস্টেরন হরমোনটাও কিন্তু কোথা থেকে বেরোয়? এটাও কিন্তু মেডালা মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে হয়। তো এটাও হয়তো রিঅ্যাবজর্পশনে সাহায্য করে। এটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল। তাহলে এইভাবে পুরো ব্যাপারটা হওয়ার পরে এই লাস্টলি কালেক্টিং ডাক্টে যে এসে যে ফ্লুইডটা জমা হচ্ছে উইথ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সাম অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া, ইউরোক্রোম, ইউরোবিলিন, এই যে প্রোডাক্টটা হলো ওয়াটার কন্টেন্টটা, সেটাকে আমরা লাস্টলি বলবো কি? ইউরিন। এটা হচ্ছে ইউরিন। এবার আমরা আগেই পড়েছি এখানে হচ্ছে তোমার এটা কালেক্টিং ডাক্ট। এবার কালেক্টিং ডাক্ট অনেকগুলো নিউরনের এসে এক জায়গাতে মিক্সড করতে পারে, করে সেটা পেলভিস রিজিয়নে এসে ওখানে মানে মেজর ক্যালিক্স, ফার্স্টে মাইনর ক্যালিক্স দেন মেজর ক্যালিক্স হয়ে পেলভিসে এসে আলটিমেটলি ইউরিনারি যে ইউরেটার মানে গোবিনী, তার দ্বারা এসে ইউরিনারি ব্লাডারে জমা হয়। এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে টোটাল প্রসিডিওর অফ ইউরিন ফর্মেশন. So this is very much important, and this is also very interesting too. Clear? Okay.